নমস্কার, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি সোশিওলজি ক্লাসেস। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নিয়ে, অর্থাৎ নেচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি। সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তার সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং লাইক শেয়ার করে দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদের অবশ্যই শেয়ার করবে যাতে তারা উপকার প্রাপ্ত হয়। তাহলে আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের প্রকৃতি কীরূপ রয়েছে এবং সমাজবিজ্ঞানের পরিধি কীরূপ রয়েছে তা আজকে আমরা দেখব। তো ইংলিশে একে বলা হয় নেচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি। নেচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। তো প্রথমে আমরা দেখব সমাজবিজ্ঞানের প্রকৃতি কীরূপ বা প্রকৃতি নিয়ে প্রথমে আমরা পড়ব, তারপরে আমরা পড়ব সমাজবিজ্ঞানের পরিধি কীরূপ রয়েছে। তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তার সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে তোমরা আমার ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। তো চলো শুরু করছি আজকে সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নিয়ে। তো কোনো বিষয় বা বস্তুর প্রকৃতি বলতে ওই বিষয়ের বৈশিষ্ট্য বা স্বভাব বা পরিচয়কে বোঝায়। তাহলে কোনো বিষয় বা বস্তুর প্রকৃতি বলতে সেই বিষয়ের বৈশিষ্ট্য বা স্বভাব বা পরিচয়কে বোঝায়। ততএব সমাজবিজ্ঞান বা সোশিওলজি এর প্রকৃতি বলতে আমরা তার বৈশিষ্ট্য বা তার পরিচয়কে বোঝাবো বা বোঝায়। যেমন সমাজবিজ্ঞান বা সোশিওলজি এর প্রকৃতি বা নেচার সম্পর্কে নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। যেমন তো আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতিতে বা প্রকৃতি পড়তে গিয়ে আমরা 5টি মূল পয়েন্ট দেখব। এই 5টি পয়েন্টের বেসিসে আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতি আমরা আলোচনা করব। যেমন তো 1 নম্বর পয়েন্ট রয়েছে কি সমাজ বা 1 নম্বর পয়েন্ট কি রয়েছে সমাজের গঠন, প্রকৃতি ও সামাজিক কাঠামো সম্পর্কে। তাহলে 1 নম্বর রয়েছে কি সমাজের গঠন, প্রকৃতি ও সামাজিক কাঠামো সম্পর্কে। সমাজের গঠন, প্রকৃতি ও সামাজিক কাঠামো সম্পর্কে আলোচনায় কিভাবে সমাজ গড়ে ওঠে এবং কিসের ভিত্তিতে বা কিভাবে একটি সমাজ কাঠামো রূপ নেয় তা হলো সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে সমাজ কিভাবে গড়ে ওঠে এবং কিসের ভিত্তিতে বা কিভাবে একটি সমাজ কাঠামোগত রূপ নেয় তাই হলো সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। এখানে বলা প্রয়োজন যে সমাজের তথা তার কাঠামোর ভিত্তি হচ্ছে মানব সম্পদ বা মানব সম্পর্ক। তাহলে কি এখানে আমরা বলতে পারি কি যে যে সমাজের তথা তার কাঠামোর ভিত্তি হচ্ছে মানব সম্পর্ক। ঠিক আছে। ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, সংঘ বা সমিতির মধ্যে ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা সংঘ বা সমিতির মধ্যে পারস্পরিক
যে সম্পর্ক রয়েছে, যা পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে বা সম্পর্ক থাকে, হ্যাঁ, সেই সম্পর্ক হলো সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে দেখলাম কি, সমাজের গঠন প্রকৃতি ও সামাজিক কাঠামো সম্পর্ক। এবার 2 নম্বরে দেখব কি, সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ। তাহলে সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ, সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ। এই সমাজবিজ্ঞান সমাজকর্মের বৈজ্ঞানিক পদ্ধতি এবং কৌশল অবলম্বন করে। তাহলে এই সমাজবিজ্ঞান কী করে, সমাজকর্মের বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতির কৌশল অবলম্বন করে। কেমন? তারপরে সমাজের ব্যাখ্যার ও গবেষণায়, সমাজের ব্যাখ্যার ও গবেষণার কল্পনা এবং আবেগের স্থান নেই। এই সমাজবিজ্ঞানই হলো সমাজের বাস্তবতা নির্ণয়ের মূল লক্ষ্য। তাহলে এই সমাজবিজ্ঞান হলো সমাজের বাস্তবতা যে রয়েছে সেই বাস্তবতা নির্ণয়ের মূল লক্ষ্য। কেমন? 3 নম্বর রয়েছে কি, বিজ্ঞান ভিত্তিক আলোচনা ও বিশ্লেষণ। তাহলে আমরা 3 নম্বরে কি পড়ব, বিজ্ঞান ভিত্তিক আলোচনা ও বিশ্লেষণ। তো সমাজবিজ্ঞান হলো বিজ্ঞান ভিত্তিক পরিপন্থা। সমাজবিজ্ঞান কিন্তু একটি বিজ্ঞান ভিত্তিক পরিপন্থা, বিজ্ঞানের দিকেই এগোয়। সমাজবিজ্ঞানের প্রকৃতি তথা এর উদ্দেশ্য হলো সমাজের বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের আলোচনা করা ও বিশ্লেষণ করা। তাহলে সমাজবিজ্ঞানের প্রকৃতি তথা এর উদ্দেশ্য হলো সমাজের বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কে আলোচনা করা ও বিশ্লেষণ করা। কেমন? 4 নম্বর, নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞান নিরপেক্ষ ও স্বতন্ত্র। তাহলে নৈতিকতার যে প্রশ্ন রয়েছে সেখানে দেখতে হবে সমাজবিজ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র রয়েছে, এটা আমরা দেখব। সমাজবিজ্ঞান সমাজের ঘটনাবলী বর্ণনাই কেবল নয়। তাহলে সমাজে যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনার বর্ণনা করাই সমাজবিজ্ঞান মূল কারণ নয়। এটি ঘটনাসমূহের কার্যকারিতার সম্পর্ক নির্ণয়ে যুক্তিযুক্তভাবে বিচার বিশ্লেষণ করার প্রয়াস পায়। তার কি, এটি ঘটনাসমূহের কার্যকারিতা সম্পর্ক নির্ণয়ে যুক্তিযুক্তভাবে যুক্তিভিত্তিক বিচার বিশ্লেষণ করার প্রয়াস পায়। অর্থাৎ সমাজবিজ্ঞান শুধু সমাজ নিয়ে আলোচনাই নয়, সমাজবিজ্ঞান শুধু সমাজ নিয়ে আলোচনাই করে না, বরং আলোচনার সাথে সাথে পর্যালোচনাও করে থাকে। মানে সমাজবিজ্ঞান শুধু আলোচনা করে না, তার সাথে সাথে আলোচনার সাথে সাথে কি পর্যালোচনাও করে। লাস্ট, সমাজকে পূর্ণাঙ্গ রূপে অধ্যয়ন করা। সমাজকে কি পূর্ণাঙ্গ রূপে অধ্যয়ন করা। সমাজবিজ্ঞান হলো সমাজের যাবতীয় বিষয়বস্তু নিয়ে পূর্ণাঙ্গ অধ্যয়ন করে থাকে। সমাজবিজ্ঞান কি সমাজের যাবতীয় বিষয়বস্তুকে নিয়ে পূর্ণাঙ্গ অধ্যয়ন করে থাকে। রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি সেক্ষেত্রে সমাজের একটি দিক সম্পর্কে পাঠদান করে থাকে। তাহলে কি রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি সমাজের যে কোনো একটি দিক নিয়ে পাঠদান করে থাকে। আর সমাজবিজ্ঞান হলো সমাজের যাবতীয় পুঙ্খানুপুঙ্খানু বিষয় নিয়ে গোটা বিশ্ব সমাজকে আলোচনা করে, যা গোটা বিশ্বকে আলোচনা করে বা অধ্যয়ন করে বা বিশ্লেষণ করে থাকে। এই হলো সমাজবিজ্ঞানের প্রকৃতি। আমরা দেখলাম 5টি পয়েন্টের মাধ্যমে আমরা প্রকৃতি কীরূপ তা আমরা দেখলাম। তো এবার আমরা দেখব সমাজবিজ্ঞানের পরিধি কীরূপ রয়েছে। তো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে,
অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি আমার কাছে নোট নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের নোটগুলো দিয়ে রাখবো। এরপর আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের পরিধি। সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে 8টি ভাগে ব্যাখ্যা বা বিবরণ করে তুলে ধরা হয়েছে। সমাজবিজ্ঞানের পরিধিকে 8টি ভাগে ব্যাখ্যা করা হয়েছে। তো 8টি ভাগের মধ্যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পড়ব। তো প্রথম ভাগেই আমরা দেখব সামাজিক ধারণা হিসাবে। কেমন? তো সামাজিক ধারণাসমূহ নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। কি? সামাজিক ধারণাসমূহ নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ তিনি বলেছেন, মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া এবং এর ফলাফল সম্পর্কিত হলো সমাজবিজ্ঞানের মূল বিষয়বস্তু। তাহলে কি? সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ তিনি বলেছেন, মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া এবং ফলাফল সম্পর্কিত হলো সমাজবিজ্ঞানের মূল বিষয়বস্তু। তারপরে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে সমাজবিজ্ঞানের পরিধি। সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি ও দলের মধ্যে সামাজিক মূল্যবোধ নির্ধারিত হয়। তাহলে সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি ও দলের মধ্যে সামাজিক মূল্যবোধ নির্ধারিত হয়। কীভাবে মানুষের জীবনে সমাজের নানাবিধ প্রতিষ্ঠানের বিকাশ ঘটে। কিভাবে মানুষের জীবনে সমাজের নানাবিধ প্রতিষ্ঠানের বিকাশ ঘটে। কিভাবে এই সবের মধ্যে পরিবর্তন এসেছে সেগুলোর বিচার বিশ্লেষণ সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। ঠিক আছে? 3 নম্বর সামাজিক নিয়ন্ত্রণ হিসেবে। তাহলে কি 3 নম্বর রয়েছে কি? সামাজিক নিয়ন্ত্রণ হিসেবে। সমাজবিজ্ঞানে সামাজিক নিয়ন্ত্রণ হলো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় বা অতি ভূমিকা পালন করে থাকে। সমাজবিজ্ঞানকে বা সমাজকে কতিপয় সুসংবদ্ধ ও সুশৃঙ্খল রীতিনীতি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে সমাজকে কতিপয় সুসংবদ্ধ ও সুশৃঙ্খল রীতিনীতি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পরিচালনা করাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে। তাহলে সুষ্ঠু সুসংবদ্ধ ও সুশৃঙ্খল রীতিনীতি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে আচার অনুষ্ঠানের মাধ্যমে কি পরিচালনা করাকেই সামাজিক নিয়ন্ত্রণ বলে। সমাজবিজ্ঞানীগণদের মতে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু কতকগুলো আচার অনুষ্ঠান ও মূল্যবোধের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু কতকগুলো আচার অনুষ্ঠান ও মূল্যবোধের দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। 4 নম্বর সামাজিক পরিবর্তন হিসাবে। সমাজবিজ্ঞানে সামাজিক পরিবর্তন হলো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজবিজ্ঞানে সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সমাজবিজ্ঞান কি? সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, মানে দিনের পর দিন সমাজ পরিবর্তন হচ্ছে। সমাজ কাঠামোর পরিবর্তনের ফলে সমাজের রূপান্তর একটি সাবলীল সত্য। তাহলে সমাজ কাঠামোর পরিবর্তনের ফলে সমাজের রূপান্তর একটি সাবলীল সত্য। মানব জাতির আচার আচরণ রীতিনীতি প্রভৃতি জীবনযাত্রার সকল বিষয়ে আলোচনা করাই সমাজবিজ্ঞানের কাজ। তাহলে কি মানব জাতির যে আচার আচরণ বা আচার ব্যবহার রীতিনীতি প্রভৃতি জীবনযাত্রার সকল বিষয়ের
সকল বিষয়ের আলোচনা করাই সমাজবিজ্ঞানের কাজ। কেমন? তারপরে সামাজিক আদর্শ হিসাবে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের পরিধি ও সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে সামাজিক আদর্শের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অনস্বীকার্য। কেমন? সামাজিক আদর্শ ছাড়া কোনো সমাজ উন্নতি সাধন করতে পারে না। কোনো সামাজিক আদর্শ ছাড়া সমাজ উন্নতি হতে পারে না বা উন্নতি করতে পারে না বা উন্নতির চরম শিখরে আহরণ ঘটাতে পারে না। তাহলে কোনো সামাজিক আদর্শ ছাড়া সমাজ উন্নতি হতে পারে না বা উন্নতি সাধন করতে পারে না। 6 নম্বর, সামাজিক সমস্যা হিসেবে তো সামাজিক সমস্যা হিসাবে সমাজবিজ্ঞানের নৈতিকতার প্রশ্নে নিরপেক্ষ ও স্বতন্ত্র ভূমিকা পালন করে। তাহলে সামাজিক সমস্যা হিসেবে সমাজবিজ্ঞানের নৈতিকতার সম্পর্কে বা নৈতিকতার প্রশ্নে নিরপেক্ষ ও স্বতন্ত্র ভূমিকা পালন করে। কাজেই সমাজবিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতিতে সামাজিক সমস্যা বিশ্লেষণে সামাজিক সমস্যা বিশ্লেষণ করতে চায়। তাহলে কি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সমাজবিজ্ঞান কি সামাজিক সমস্যাগুলিকে বিচার বিশ্লেষণ করে থাকে বা করতে চায়। ঠিক আছে? তারপরে 7 নম্বর, সমাজবিজ্ঞানের কর্মকাণ্ড হিসেবে সমাজবিজ্ঞানের পরিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সমাজবিজ্ঞানের কর্মকাণ্ড। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয়। তাহলে কি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভালো মন্দ বিশ্লেষণ করা হয়। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব তার সাথে বেল আইকন বাজিয়ে রাখবে, তোমরা আমার ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। এবং সমাজবিজ্ঞানের পরিধির লাস্ট পয়েন্ট, সমাজের সামগ্রিক বিষয় আলোচনা হিসাবে মানুষের কার্যকলাপ এবং মানুষের সাংগঠনিক প্রতিভা, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতি বিষয়গুলোতে সমাজবিজ্ঞানের পরিধিকে অত্যন্ত ব্যাপকতর করে তোলে। তাহলে কি মানুষের যে কার্যকলাপ এবং মানুষের যে সাংগঠনিক প্রতিভা, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতি বিষয়গুলিতে সমাজবিজ্ঞানের পরিধিকে অত্যন্ত ব্যাপকতর করে তোলে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তোমার যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব এবং তার সাথে বেল আইকন বাজিয়ে রাখবে যাতে তোমরা আমার ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। সোশিওলজিক্যাল ভিডিও। তো চলো আজকে এ পর্যন্ত থাকলো। নেক্সট দিন আবার ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।